এবার আলোচনা শুরু করতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনাকে দিয়ে। যেমনটি বলা হচ্ছে, সিটি কর্পোরেশনের দলীয় প্রশাসক জুলাই স্পিরিটের প্রতি অবজ্ঞা। জামায়াতে ইসলামী আরো বলছে, দলান্ধদের পোস্টিং দিয়ে খুশি করার ব্যবস্থা নিয়েছে সরকার। জানতে চাই যে প্রশাসন নিয়োগের মধ্য দিয়ে কি সত্যি জুলাই স্পিরিট লঙ্ঘিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না কেন? তারা প্রথমে বলতেছেন এটা কনস্টিটিউশনের মধ্যে নেই, সেই জন্যেই এটা করা সম্ভব হচ্ছে না। ধরেন প্রথম এক মাস, মানে এক মাস আজকে কয়দিন চললো, এ সরকার কি কাজ করছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে করছে কি করেনি সেটা একটু দেখি। প্রথম হচ্ছে আপনার যত সিটি কর্পোরেশন, সব সিটি কর্পোরেশন তারা প্রশাসক নিয়োগ দিলেন। এই প্রশাসক নিয়োগের বিধান কনস্টিটিউশনের মধ্যে নাই। কারণ আগে যে প্রশাসক নিয়োগ দিয়েছিলেন ইউনূস সরকার সাহেব, সেটা আপনারা বলতেছেন কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে আপনারা এখন দিবেন কি? ভোট। ভোটের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টের যারা প্রতিনিধি আছে তার নির্বাচিত করবেন। আপনি করলেন না। এক, তাহলে সিটি কর্পোরেশন সবাই চলে গেল। এবার আসেন বিশ্ববিদ্যালয় ভিসি। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ভিসিতে আপনি নিয়োগ দিতেই পারেন, কিন্তু বিশ্ববিদ্যালয় ভিসিগুলোকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি কি করলেন? দলীয়করণ, যেটা সবসময় আমরা বলছি যে ফ্যাসিস্ট চরিত্র কোথায় থেকে শুরু হয়? দলীয়করণের মাধ্যমে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দেখেন, তার ছেলের পোস্টটা দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষক ছিল না জাতীয়বাদী ফোরামে যারা ডিরেক্টলি পলিটিক্যালি ইনভলভ না? আচ্ছা, এবার আসেন আপনি ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডটা আপনি সংসদ বসার আগেই কি করে দিলেন? বাস্তবায়ন করে মানুষকে দিয়ে দিলেন। চ্যাপ্টার 2 আমাদের কনস্টিটিউশনে বলা আছে। কি বলা আছে? ফাইন্যান্সিয়াল প্রসিডিওর। কি ফাইন্যান্সিয়াল প্রসিডিওর? আপনি রাষ্ট্রের টাকা কিভাবে দিবেন সেটা পার্লামেন্টের অ্যাপ্রুভ ছাড়া আপনি দিতে পারেন না। তাহলে আপনি যে থোক বরাদ্দ টাকাটা দিলেন পার্লামেন্টের আসার আগে, এবং এখনো কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এখনো কিন্তু জুন মাস আসেনি, বাজেট আসেনি। সো বাজেট না আসা পর্যন্ত আপনি ফান্ডটা কোথায় থেকে পাচ্ছেন? আপনি পাবলিক ফান্ডটা যে দিচ্ছেন, এই দেওয়ার টাকাটা আপনাকে দেওয়ার অনুমতিটা কে দিল? একই জিনিস আপনি বলতেছেন সামনে ফার্মার্স কাপ দেওয়া হবে। এ তো বাজেটে তো টাকা সংকুলান নাই। আপনি তো চাইলেই টাকাটা আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করতে পারছেন না। তার মানেটা কি? দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সংবিধান চুলায় যাক, সংবিধান চুলায় যাক। যেটা যেটা আমার দরকার সেটা সেটা আমি করব, যেটা যেটা আমার দরকার নাই সেটা করব না। সেখানে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডের এই মুহূর্তে প্রয়োজনীয়তা কি নেই? প্রয়োজনীয়তা থাকলে সেটা আগে তার জন্য বাজেট অ্যালোকেশন করতে। ধরে নেন আমি আপনাকে 10 টাকা দিতে চাই, আগে তো আমার মানি ব্যাগে 10টা টাকা থাকতে হবে। তো বাজেট তো করে দিয়েছে ইউনূস সরকার গত বছর, তার জন্য তো ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ডের জন্য কোনো বরাদ্দ নাই। তাহলে বরাদ্দ যখন না থাকবে তখন আপনি এটা দিচ্ছেন কোথায় থেকে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর একটা জিনিস, রাজনৈতিক প্রকল্প, বা আমি বলবো আপনাকে এটা হচ্ছে যে আমরা যেটা বলতেছি প্রশাসনে বা সমস্ত জায়গায় যে দলীয়করণ করা হচ্ছে। খাল কাটা কর্মসূচি নিয়ে আসছেন। এখানে একটা জিনিস মনে আছে আমার, এটা বোধহয় 78 সালের ঘটনা। তখন জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্রপতি হলেন, তখন কাজী জাফর, জাদু মিয়া, এনারা সবাই বসলেন যে জিয়া রহমান সাহেবকে কি রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায় এবং তাকে পপুলারিটি করা যায়। তখন সবাই জিজ্ঞাসা করলেন জিয়া রহমান সবচেয়ে ভালো কি পারেন? তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাঁটতে পারতেন, মাইলের পর মাইল হাঁটতে পারতেন। আপনি হয়তো জানেন, যারা আগেকার দিনের সেনাবাহিনী, এখনকার সেনাবাহিনীতে আছে 10 মাইল 20 মাইল তাদের হাঁটতে হয়। তিনি হাঁটতে পারতেন এবং বিরামহীনভাবে হাঁটতে পারতেন। তখন জাদু মিয়া বললে এমন প্রকল্প করা হোক যেখানে হেলিকপ্টার থেকে নেমে উনি 3-4 মাইল হেঁটে যাবেন এবং এই 3-4 মাইল মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ হবে, সব জায়গায় তিনি বসবেন, এবং এইভাবে খাল কাটা প্রকল্পটা একটা রাজনৈতিক প্রকল্প হলো। এবং তার ইয়াটা দেখেন, আমাদের দেশে যতগুলো খাল কাটা হয়েছে, এই খাল কাটাগুলো কোনো রিজার্ভারের জন্য তৈরি করা হয়নি। খাল কাটা হয় জেনারেলি 3টা কারণে। একটা কারণ হচ্ছে কি, নৌপথ সৃষ্টির জন্য, যেমন সুয়েজ ক্যানেল, আমাদের দেশে এটা নাই। দ্বিতীয় কারণ কি, স্থানীয় যোগাযোগ। আমি যেমন আপনাকে বলি, বগুড়া এক নদী আছে, নদীর নাম করতোয়া। সে করতোয়া নদী শুকায় শেষ। আমার বাড়ি নওগাঁ, আমার বাড়ির নওগাঁর পাশে আছে ছোট যমুনা নদী। সেই ছোট যমুনা নদীতে পানি বলে কিছু নেই। হয়রাজ আগে আমরা দেখে আসছি এই নদীর পানি দিয়ে ইরিগেশন হতো। আত্রাই হচ্ছে আত্রাই নদী, সে আত্রাই নদী এই মান্দা হয়ে সব জায়গায় আসছে, সেই নদীতে আপনার পানি নেই। যখন আপনার নদীতে পানি নেই, যে কথাটা বলা হচ্ছে আপনি যে কাজটা করবেন সংসদে আলোচনা করেন,
খালি রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার জন্য। এই যে কালকে হ্যাঁ ছবি তুলছে না, সবাই বলছে আরাক জিয়াউর রহমান, এটা শুনতে ভালো লাগবে, কিন্তু অর্থনীতিতে যদি এইটা কি না কন্ট্রিবিউট না করে, যেমন আপনি বললেন ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এটার কথা বললেন, দেন এই কাজটা আগেও করা হয়েছিল এবং বিএনপির আমলে কিন্তু বহু কৃষক মারা গেছিল এই সারের আন্দোলনের জন্য। সো একই জিনিস যদি ফ্যামিলি কার্ড করতেছেন, সেখান থেকে যদি রাষ্ট্র কোনো বেনিফিট না পায়, তাহলে আপনি সে কাজ করবেন কেন? তাহলে কি বর্তমান সময়ে সরকার জুলাই সনদকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিচ্ছে? তার রাজনৈতিক এজেন্ডাকে গুরুত্ব দিয়ে জুলাইকে পুরোপুরি ডাইভার্ট করতেছে। যে জায়গায় আমরা প্রথমেই ছিলাম যে জুলাইটা কি শাসনতন্ত্রের পরিবর্তন, শাসকের পরিবর্তন না। যে কাজটা যেভাবে হাসিনা করে গেছে সেই একই প্যাটার্ন এই প্রথম মাসে দেখতে পাচ্ছি। হাসিনা কি মানুষকে দেখাচ্ছিল বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, সো সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, এদিকে ডেট আমাদের ঘাড়ে। আর একটা জিনিস বলি, যা প্রকল্পই নেন এটা তো আমার আপনার টাকা, সরকার টাকা মানে কি, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ার মানি, তাই না? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তো করা হবে, তাহলে সেই টাকাটা তো রিটার্ন আসতে হবে রাষ্ট্রে। এই রিটার্ন আসেনি বলে তো হাসিনাকে পালায় যেতে হয়েছে। আমরা জুলাই সনদে কি এমন একটা ব্যবস্থার কথা বলছি যে ব্যবস্থা টেকসই ব্যবস্থা হয়, যেখানে ইনস্টিটিউশন বিল্ড আপ করে, যেখানে রাজনৈতিকরণ হবে না, যেখানে মানে প্রথম থেকে স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আজকে আপনি দেখান তো গত এক মাসে বিএনপি একটা কাজ করছে, যে কাজটা এই ট্রান্সপারেন্সি বা অ্যাকাউন্টেবিলিটি বা রাষ্ট্রের জন্য যে ছেলেগুলো রক্ত দিল, সেই রক্তকে প্রথম কথাই শুরু করছিলাম কি, তারা সবসময় সংবিধানের দোহাই দিলেন, একটা কাজ সংবিধানের মধ্যে করলেন না। যখনই জুলাইয়ের কথা আসতেছে তখন সংবিধান, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো সংবিধান নাই। এবং এই এক্সপ্লেনেশন কিন্তু সালাউদ্দিন সাহেব দিতে পারবেন না। ফ্যামিলি কার্ডের টাকা বাজেট অধিবেশনে পাশ না করে তিনি দিলেন কোত্থেকে, এটা দিতে পারবেন না, কারণ উনি তো দিচ্ছেন, এটা তো অর্থমন্ত্রীর দেওয়ার কথা, কিন্তু সব মন্ত্রণালয়ের বক্তব্য তো যেহেতু সালাউদ্দিন সাহেব দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলুক ফার্মার্স কার্ড করতে দিবে। এই খাল খননের টাকা তো বাজেটে নাই, এই বাজেটে অধিবেশন না আসা পর্যন্ত, টাকা না আসা পর্যন্ত এই প্রোগ্রামগুলো উনি নিচ্ছেন। আর উনি বলতেছেন আরো একটা খারাপ কথা কি, জুলাইকে হেয় করতেছেন আপনি কিভাবে? মানুষের রেফারেন্ডাম দিলেন, রেফারেন্ডাম মানে কি, পিপুলস উইল, সেটাকে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, মানে জনগণের সকল ক্ষমতার উৎস যখন আমি মেনে নিব, সেই ক্ষমতাকে পার্লামেন্ট কেন, সেই ক্ষমতাকে কোর্টও চ্যালেঞ্জ করতে পারবে না। গণভোট নিয়ে আরো প্রশ্ন আছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, পরবর্তী অংশে ফিরছি। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেমনটি ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছিল যে সরকার পুরোপুরি সংবিধান অনুসরণ করছে না, সুবিধা মতো কিছু কিছু জায়গায় সংবিধানের দোহাই দিচ্ছে, আসলেই কি তাই? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক সহ এবং নিউজ 24 এর দর্শকদেরকে। দেখেন, আসলে এই কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন এটা খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব স্পষ্ট। যেমন ধরেন যে এই যে পার্লামেন্টটি বসলো, সেটি কি সংবিধান মেনে বসেছে নাকি বসে নাই? এবং সকলেই জানে যে এই সংবিধানের অধীনেই এই পার্লামেন্ট বসেছে, এবং যে রাষ্ট্রপতি সম্পর্কে এত সমালোচনা, এবং সেই রাষ্ট্রপতিকে প্রধান মেনেই, তাকে পুরোহিত মেনেই তারা কিন্তু সেখানে শপথ নিয়েছে এবং এই পার্লামেন্ট বসেছে। এটি কি সংবিধান সম্মত ছিল না? তাহলে তো এটাকে যদি আমরা না বলি তাহলে কিন্তু পার্লামেন্টই থাকে না। ফলে আপনি অর্ধেকটা মানবেন অর্ধেকটা মানবেন না, তা কিন্তু হয় না। ফলে আপনি যখন এই বিদ্যমান সংবিধানকে মেনে পার্লামেন্ট যাবেন, যতক্ষণ পর্যন্ত এই সংবিধান বদল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ওই সংবিধানের অনুচ্ছেদগুলো পালন করার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এখন কথা হলো, রাজনৈতিক এজেন্ডা তো সব দলেরই থাকে। এখন সে কিভাবে এটা বাস্তবায়ন করবে? পার্লামেন্টের বাইরে গিয়ে, আউট অফ দ্য পার্লামেন্ট কি কোনো কিছু হয়েছে? এবং জুলাই সনদ, আমাদের সংস্কার, সব কিছুকেই আমি যতদূর দেখেছি যে ক্ষমতাসীন দল সেটাকে অ্যাড্রেস করেছে। তারা বলেছে যে প্রসিডিউরাল যে মিস্টেকগুলো হয়েছে, অর্থাৎ আমাদের সংবিধানের আর্টিকেল 142-এ সংবিধান সংশোধনের যে ক্ষমতা দেওয়া হয়েছে, যেটার ভিত্তিতে আপনার অনেকে রিলেট করে হলো এই গণভোটের সাথে, তারা বলছে যে এটাকে চাইলে আমরা কারেক্ট করতে পারি। একটা ভুল যদি একবার প্রসিডিউরাল হয়ে যায়, বিষয়টা তো এমন নয় যে এটা পার্লামেন্ট কারেক্ট করতে পারবে না। পার্লামেন্ট এখন খুবই প্রাণবন্ত পার্লামেন্ট, এবং সেই পার্লামেন্ট চাইলে অতীতে যে পদ্ধতিগত ভুলগুলো হয়েছে কনস্টিটিউশনাল জায়গায়, সেটাকে কারেক্ট করতে পারে, চাইলে আবারও গণভোট করতে পারে, কারণ সেটা পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে। ফলে আমরা সাধারণ জনগণের যে আসল ইস্যুগুলো, যেমন ধরেন যে জুলাই বৈষম্যহীন সমাজের কথা বলেছিল, বৈষম্যের জায়গাটা কোথায়? আমাদের দেশে প্রধান বৈষম্য হলো মজুরি বৈষম্য, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য। সুতরাং সেই জায়গাটা আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? সেটা অ্যাড্রেস করবেন আমাদের সংবিধানের চ্যাপ্টার 2-তে 9 থেকে 25 পর্যন্ত সবই স্তরে আছে। আপনি সেটাকে বিরোধ করেন যে এই সংবিধান যখন বলছে আর্টিকেল 10-এ একটা শোষণ মুক্তির ব্যবস্থা করার কথা,
সেই জায়গায় তো কথা হচ্ছে না। ফলে একটা যখন আপনি জাতীয় ন্যূনতম মজুরি করবেন তখন কিন্তু আপনি বৈষম্য বিরোধী জায়গায় যাচ্ছেন, তখনই চলে আসছে জুলাই স্পিরিটের কথা। যখন আপনি গণতন্ত্রের কথা বলবেন তখন আপনি ইনক্লুসিভ সমাজের কথা বলবেন, চলে আসবে নারীদের অন্তর্ভুক্তির প্রসঙ্গ। সেখানে আপনি কি করছেন? এগুলো হলো সংবিধানের নির্দেশনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংবিধানের যে স্পিরিট, যেটাকে অতীতে বিভিন্ন স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার নানাভাবে এটাকে কাটাছেঁড়া করে মূল জায়গা থেকে অনেক সরিয়ে নিয়ে গেছে, সেইটাকে কারেক্ট করার বদলে আমরা একটা ভুলের মরীচিকার পেছনে ঘুরছি। আজকে দরকার ছিল বিরোধী দল হিসেবে জামাতে ইসলাম এই জায়গাটাতে একটা গঠনমূলক ভূমিকা নিয়ে, যেটুকু প্রসিডিউরাল মিস্টেক একটা ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে হয়ে গেছে সেটাকে কারেক্ট করার উদ্যোগ নেওয়া। তা না করার বদলে আমরা দেখতে পাচ্ছি যে সংসদের শুরুতেই এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি। সেটা কি? ওয়াকআউট কি নিয়ে? সেটা সবাই জানে যে রাষ্ট্রপতিকে নিয়ে ওয়াকআউট। যে রাষ্ট্রপতির অধীনে আপনি শপথ নিতে পারেন কিন্তু তার ভাষণ আপনি শুনতে পারেন না, যে কিনা ক্ষমতাসীন দলের পরামর্শেই ভাষণ দেয়। এবং একই রকম ভাবে আপনি দেখেন যে এই যে সংসদটি বসার পরে আমরা দেখলাম যখন জাতীয় সঙ্গীত গাওয়া হলো, জাতীয় সঙ্গীতের প্রতি বিরোধী দল একটা অশ্রদ্ধা প্রদর্শন করলো এবং পরে তারা ব্যাখ্যা দিল তারা নাকি শুনতে পায়নি। গোটা জাতি দেখতে পেল কিন্তু তারা পার্লামেন্টে বসে দেখতে পেলেন না যে কিভাবে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানাতে হয়। ফলে প্রথম অধিবেশনে যে বার্তাটা জামাত সহ এনসিপি সহ বিরোধী দলের দিক থেকে আসা দরকার ছিল সেটি কিন্তু দেখা যায়নি, বরং এক ধরনের লাল কার্ডের রাজনীতি আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঠিক এই জায়গা থেকে আপনার একটা মন্তব্য নিতে চাই। যেমনটি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী বলছিল যে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এমন পরিস্থিতি এড়ানো যেত কিনা? দেখেন, ভাইয়ের নিজের বক্তব্যই হচ্ছে দুই রকম হয়ে যাচ্ছে। একরকম বলতেছেন উনি প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যেত। প্রসিডিউরাল মিস্টেক এড়ানো যখন যাইতো, এই কথা যদি ঠিক হয়, ঠিক আছে, রাষ্ট্রপতির কাছ থেকে ইউনূস সরকার শপথ নিছে, ইউনূস সরকার শপথ, তাহলে এবার রাষ্ট্রপতি নিজেই বলতেছে ফ্যাসিবাদ, যে রাষ্ট্রপতি নিজে ইন্ডোর্স করতেছে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই রাষ্ট্রপতিকে আবার বলেছি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদ দুটার মধ্যে আলাদা। আপনি তো সংসদ শুরু করলেন কাকে দিয়ে? স্পিকারকে দিয়ে শুরু করছেন না, ডেপুটি স্পিকার দিয়ে শুরু করছেন না। কোথায় স্পিকার? আজ পর্যন্ত এই দেশের মানুষ জানে না। ডেপুটি স্পিকার জেলে ছিল, প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসছেন না। আপনি কি করছেন? একজন সভাপতি নির্বাচিত করছেন বিএনপির মধ্যে থেকে, তো তাকে তো সে হচ্ছে অ্যাক্টিং অ্যাজ এ স্পিকার। আর যখন স্পিকার এবং ডিপটি স্পিকারের জায়গায় রাষ্ট্রপতির বিরুদ্ধে সবাই, সারা দেশ এবং বিএনপি, আজকে রাষ্ট্রপতি কি বলছে? বিএনপি তাকে রাখছে ক্ষমতায়, সে স্বৈরাচারের পেতাত্তা, তাকে দিয়ে আপনি বক্তব্য দাঁড়ালেন কেন? সেটা যদি ডক্টর মোশাররফ হোসেন দিতেন কি সমস্যা ছিল? সো এই যে বললেন উনি যে একদিকে মিস্টেক ছিল, মিস্টেক কারেকশন করার সুযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা করলেন না। কেন করলেন না? প্রথম কথা, তিনি তো খত দিয়ে এসছেন, এরা এই সংবিধান চেঞ্জ করবেন না, মানে এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করবেন। আর ভাই যেটা বললো, কোন নির্বাচন হয়েছে সংবিধানের আন্ডারে? এই নির্বাচন সংবিধানের আন্ডারে হয়েছে। সংবিধানের কোথায় আছে? সংবিধান আছে 5 বছর পর পর হচ্ছে ইলেকশন হবে। সংবিধানে আছে কি? যে প্রয়াত প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন ততক্ষণ পর্যন্ত সে ইজ এ প্রাইম মিনিস্টার।